রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে পিঙ্ক বাস, চালক সুপারভাইজার আর যাত্রী সবাই নারী। বগুড়া চট্টগ্রামেও থাকছে বিশেষ বাস। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ঢুকছে ছোট বড় কারখানা ও সিরামিক ও ইস্পাত খাতে কমেছে উৎপাদন। নারায়ণগঞ্জ গাজীপুরের সংকট বেশি। 6 মাসে ব্যাংক রাজস্ব সহ বেশ কিছু খাতে পদক্ষেপের কারণে অর্থনীতি কিছুটা স্থিতিশীল। বেসরকারি খাতে আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল 4টা পর্যন্ত সময়সীমা। ভোট গ্রহণ আগামী 20 আগস্ট। বিভ্রান্তিকর তথ্যে আমিরাতে কর্মী প্রেরণের ভাতা পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। 6,000 যাওয়ার সুযোগ থাকলেও অর্থকও পাঠানো যায়নি। ভ্যান চালক এখন চিকিৎসক বৈধ কাগজপত্র ছাড়াই দিচ্ছেন চিকিৎসা। খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির সাধারণ মানুষ। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিআরটিসির উদ্যোগে এই সেবা চালু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজধানীর তেজগাঁয়ের বিআরটিসি ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি জানায়, উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়ার সাপেক্ষে বাস চলাচল করবে। তবে বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রী সেবা শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে 10টি গোলাপি রঙের বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা। ঢাকার বাইরে বগুড়া এবং চট্টগ্রামে 2টি করে বাস এই সেবায় যুক্ত হবে। বাস উদ্বোধনের সবশেষ অবস্থা জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ এবং বগুড়া থেকে সঞ্জু রায়। শুরুতে চলে যাচ্ছে সাদের কাছে। সাদ, রাজধানীর কয়েকটি রুটে চলাচল করবে এই বাস এবং নারী যাত্রীরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও বাস ডিপোতে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে নারীদের পিঙ্ক বাস সার্ভিস। আপনাকে যদি একটু বলতে চাই যে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে আজ কিন্তু উদ্বোধন হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস, যেখানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এবং এখনও কিন্তু তারা এসে পৌঁছাননি। তবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আপনার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রাথমিকভাবে কিন্তু 10টি বাস কিন্তু এখানে সাজানো আছে এবং আজ বিকেলে কিন্তু যাত্রী কতখানি থাকে সে অনুযায়ী কিন্তু আজ এই বাস সার্ভিসগুলো চালু হবে এবং আগামীকাল বুধবার থেকে কিন্তু সম্পূর্ণরূপে নির্দিষ্ট রুটগুলোতে কিন্তু চলাচল করবে। এবং প্রাথমিক পর্যায়ে 10টি বাস কিন্তু সাজানো হয়েছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই, এই বাসের বিশেষত্ব যদি বলতে চাই, এই বাসের চালক এবং কন্ডাক্টর উভয়ই কিন্তু নারী। এবং এতে বলাই যায় যে নিরাপদে কিন্তু নারীরা এখন থেকে বাসে হয়রানিমুক্তভাবে কিন্তু যাতায়াত করতে পারবেন। সেই সঙ্গে এই বিশেষ বাস সার্ভিসের কারণে কিন্তু পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান, সেই সঙ্গে কর্মসংস্থানের প্রতি আগ্রহ কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু যারা সংশ্লিষ্ট তারা কিন্তু বলছেন। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে বিশেষ করে যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর এবং অন্যান্য আরও কিছু রুটে কিন্তু এই বাস নিয়মিত চলাচল করবে। এবং প্রথম পর্যায়ে আমি যেটি বলছিলাম যে 10টি বাস দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি বলছে পরবর্তীতে যাত্রী বাড়া সাপেক্ষে বা বাসগুলো পরীক্ষামূলক চলাচলের পর যদি মনে হয় যে আরও বাড়ানো উচিত তাহলে কিন্তু তারা আরও বাসের সংখ্যা বাড়াবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং আপনাদের যদি আরও কিছু তথ্য দিতে চাই, আজ শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রাম, কালুরঘাট এবং বগুড়ায় কিন্তু 2টি করে মোট 4টি বাস কিন্তু উদ্বোধন হবে। এবং সেখানেও কিন্তু বলা হয়েছে যদি যাত্রীর চাপ বেশি থাকে তাহলে কিন্তু আবারও বাস সার্ভিস বাড়ানো হবে, এমনটাই কিন্তু বলছে বিআরটিএ। এবং এই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উদ্বোধন হবে এই পিঙ্ক বাস সার্ভিস, যেখানে উদ্বোধন করবেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তবে তিনি কিন্তু এখানে এখনও এসে পৌঁছাননি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উপস্থিত হবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বাসগুলো সাজানো। বিআরটিসির উদ্যোগেই কিন্তু এই বাসগুলোকে তৈরি করা হয়েছে এবং সাজানো হয়েছে। এবং আজ আমরা যেটি জানতে পেরেছি, আজ বিকেল থেকে কিন্তু প্রাথমিকভাবে এই বাস চলাচল শুরু করবে এবং যাত্রীর চাপের উপর নির্ভর করে কিন্তু আজকে এই বাস পরিষেবা চালু হবে। তবে কাল থেকে সম্পূর্ণভাবে কিন্তু নির্দিষ্ট রুট, আমি আপনাকে যদি রুটগুলো আবার একটু বলতে চাই, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, মিরপুর, কল্যাণপুর, এই রুটগুলো থেকেই মূলত বাস সার্ভিসগুলো চলাচল
করবে এবং এই বাসের কন্ট্রাক্টর এবং ড্রাইভার উভয়ই কিন্তু নারী এবং তারা যেটি বলছেন আমরা তাদের সঙ্গে কথা বলছি তারা বেশ উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন তাদের নারীদের কর্মসংস্থান হচ্ছে, সেই সঙ্গে নারীদের যে এতদিন আমরা দেখেছি যে গণপরিবহনে বিশেষ করে নারীদের যে ফিজিক্যাল হ্যারাসমেন্ট থেকে শুরু করে নারীদের যে হয়রানি কিন্তু নারীদের মধ্যে পড়তে হতো নারীদের। তবে এখন থেকে কিন্তু নিঃসন্দেহে আজকের এই পিঙ্ক বাস সার্ভিস কিন্তু নারীদের স্বাচ্ছন্দ্যময় সেই সঙ্গে নিরাপদ যাত্রা কিন্তু নিশ্চিত করবে। এটি নারীদের আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন নারী কিন্তু উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে, তারাও বেশ উচ্ছ্বসিত এবং তারা নিঃসন্দেহে কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এটি বহুদিনের একটি দাবি ছিল তাদের এবং অবশেষে বিএনপি সরকার তাদের এই দাবিটি পূরণ করছেন এবং তারা কিন্তু এই বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা কিন্তু প্রকাশ করেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এই সার্ভিসটি যেন বন্ধ না হয়ে যায় এবং এটি যাতে সচল রাখা হয় এমনটি কিন্তু তারা বলছেন। এবং গণপরিবহনের দীর্ঘদিনের যে অভিযোগ, গণপরিবহনে নারীদের যে অভিযোগ সেই সঙ্গে তাদের যে নিরাপদ আমরা দেখেছি বেশ কিছুদিন আগে বা মাঝে মধ্যে কিন্তু খবরের শিরোনাম হয় চলন্ত বাসে কিন্তু নারীদের ধর্ষণের মতো ঘটনাও কিন্তু ঘটে। তো সেক্ষেত্রে বলা যায় যে নিঃসন্দেহে এই বাস সার্ভিস নারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা এবং হয়রানিমুক্ত যাত্রা কিন্তু বড় ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু রায়, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানী ঢাকার পর কিন্তু বগুড়া এবং চট্টগ্রামেও আজ একই দিনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যবোধ এবং বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহার অনুযায়ী এই যে বিশেষায়িত বাস মহিলা বাস সার্ভিস, এই বাস সার্ভিস কিন্তু আজকে বগুড়াতে 2টি রুটে কিন্তু আজকে উদ্বোধন হতে যাচ্ছে। মোকামতলা থেকে বনানী এবং শেরপুর থেকে মাটিডালি, এই 2টি রুটে কিন্তু এই 2টি বাস চলবে এবং এই 2টি বাস আসলে শুধু বাস নয়, এটি কিন্তু রং দেয়া হয়েছে। আপনারা ক্যামেরার চোখে দেখছেন গোলাপি রং। এই গোলাপি রঙের মাধ্যম দিয়ে কিন্তু আসলে বোঝানো হচ্ছে যে নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং তাদের সুরক্ষা এবং তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ, এই সব মিলিয়ে কিন্তু এই 2টি বাস কিন্তু শহরের ভিতরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা পরিচালনার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে এবং রাজধানী ঢাকার পর বগুড়া এবং চট্টগ্রামে এই বিশেষায়িত মহিলা বাস সার্ভিস কিন্তু চালু হচ্ছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সাথে। আমরা একটু সরাসরি শুনবো তার কাছ থেকে যে আসলে আজকে তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন, এর পিছনে কারণটা কি এবং কোন কোন রুটে যাবে এবং এই মহিলাদের জন্য এই বিশেষায়িত বাস, স্পেশাল বাস এটি দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান, যিনি ইতিমধ্যেই একটা মানবিক প্রধানমন্ত্রী হিসেবে, জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে মানুষের কাছে স্বীকৃতি পেয়েছেন এবং আজকে বগুড়া, ঢাকা এবং চিটাগাংয়ে এই মহিলাদের স্পেশাল বাস উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষিত আরেকটি কর্মসূচি তিনি বাস্তবায়ন করলেন এবং আমরা আশা করি এর দ্বারা মহিলারা বিশেষ উপকৃত হবেন। কারণ এই যে মহিলাদের জন্য যে স্পেশাল এই যে সার্ভিসটি চালু করেছেন, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে এবং আমাদের মহিলাদের যে কর্মসংস্থান সেখানেও এটা আমাদের সাড়া পড়বে। আপনারা লক্ষ্য করেছেন এখানে যিনি ড্রাইভার থাকবেন তিনি হলো মহিলা, যিনি কন্ডাক্টর থাকবেন তিনিও মহিলা, যিনি হেল্পার থাকবেন তিনিও মহিলা এবং বাসের যাত্রী তারাও মহিলা। কাজে এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসীর পক্ষ থেকে, আমাদের 45 লক্ষ জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তার এই বগুড়ায় বিশেষ স্পেশাল এই বাস সার্ভিস চালু করার জন্য। জনাব বাদশা, আপনাকে ধন্যবাদ। আপনারা আসলে শুনছিলেন, আমরা একজন নারীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে আপনাদের জন্য আপনাদের বাস, যেখানে ড্রাইভার থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সকলেই নারী, এই উদ্যোগটা কেমন লাগছে এবং আজকে থেকে সেবা পাবেন যেটি নির্বাচনী ইশতেহার ছিল, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য এই অনেক আগে থেকে উনি এটা মানে করে রেখেছিল, তার ভিতরে রেখে দিয়েছিল। দেখবেন আপনার নির্বাচনের আগে আমাদের ইশতেহারে ছিল ফ্যামিলি কার্ড একটা দিয়েছে, কিন্তু মহিলাদেরকে প্রত্যেকটা মহিলা কিন্তু পেয়েছে। তারপর দেখবেন কিছুদিন আগে আমরা
লিগ্যাল এইড যেটা দিয়েছে এটাও কিন্তু মহিলাদের জন্য দিয়েছে। তারপরে স্যার এই যে এখন যে বাসটা দিয়েছে এটাও কিন্তু আমাদের মহিলা, উনি উপলব্ধি করেছে আজকে মহিলারা বসে নেই, মহিলারা কর্মসংস্থানের জন্য বাচ্চাকে স্কুলে নিয়ে আসার জন্য, বাচ্চাকে কর্মসংস্থানের জন্য আসা যাওয়া করতে হয় এবং বিভিন্ন ঝামেলা ঝুঁকি পোহাতে হয়, যার কারণেই উনি এই সিদ্ধান্তটা নিয়েছে। আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া আদায় করছি এবং আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি, ওনাকে যেন সুস্বাস্থ্য এবং ভালো রাখুক এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো, বিআরটিসির একজন এখানে উপস্থিত রয়েছেন। আসলে প্রাথমিকভাবে এই দুটি বাস কোন কোন রুটে আপনারা চালাবেন, কখন চালাবেন, কিভাবে পরিচালনা করার প্ল্যান করেছেন? ধন্যবাদ আপনাকে। বিআরটিসির দুটো বাস, এই দুটো বাস প্রাথমিক পর্যায়ে শেরপুর থেকে মাটির ডালি, মোকামতলা থেকে বনানী এই রুটে পরিচালিত হবে। তো আমরা সকাল 7টা থেকে পরিচালনা করব এবং আমাদের যে বিশেষ সার্ভিসটা এটা আমাদের বিআরটিসির স্থায়ী চালক, বিআরটিসি স্থায়ী মহিলা চালক, মহিলা কন্ডাক্টর, মহিলা হেল্পার তাদের দ্বারা বাসটি পরিচালনা করব। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটি উদ্যোগের পিছনে থাকে বিশাল উদ্দেশ্য, অনন্য এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে বগুড়ার আপামর সকল নারীরা, এবং তারা কিন্তু আজকের দিনটি উদযাপন করছেন কারণ তারা আজকে তাদের নিজেদের বাস পেয়েছে, যেটিতে তারা নিজের স্বাধীনতা সুরক্ষা নিয়ে সেই বাসে তারা চলাচল করতে পারবেন। আমার কাছে বগুড়া থেকে মহিলা বাস সার্ভিস উদ্বোধন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু রায় এবং সাদ আহমেদ। নারীদের জন্য চালু হচ্ছে পিঙ্ক বাস এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে থুকছে দেশের ছোট বড় সব কারখানা। নিত্যপণ্য থেকে শুরু করে ওষুধ, সিরামিক, ইস্পাত প্রায় প্রতিটি খাতেই উৎপাদন কমেছে। সাম্প্রতিক গ্যাস সংকটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় অনেক শিল্প কারখানা। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে আছে নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও গাজীপুর এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো। আলভি রাহেনের রিপোর্ট। দেশের বাজারে সুতার চাহিদার একটি বড় অংশ পূরণ করে গাজীপুরের শার্প ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন 70 টন সুতার উৎপাদনের সক্ষমতা থাকলেও বিদ্যুৎ সংকটে উৎপাদন কমেছে 50 থেকে 60%। বিদ্যুতের খুবই খারাপ অবস্থা, সেজন্য আমরা 50 to 60% আমরা ইলেকট্রিক্যাল ইউটিলাইজেশন নিতে পারি, তাতে আমাদের 50 থেকে 60% প্রোডাকশন কমে যায়, লসেস বেড়ে যায়, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ওরকমই থাকে, কারণ ওয়ার্কার রাখতে হয়, টপ টু বটম সবাইকে বেতন দিতে হয়, এই ধরনের জিনিসগুলো আমরা ফেস করি। কাজের চাপ থাকলেও পর্যাপ্ত জ্বালানির অভাবে বেশিরভাগ সময়ই অলস সময় কাটাতে হচ্ছে কর্মচারীদের। এতে একদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে চাকরি হারানোর ঝুঁকিতে কর্মীরা। যতক্ষণ কারেন্ট থাকে না ততক্ষণ আমরা বসে থাকি। মোট আমাদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টাও থাকে না কোনো সময়। আগে যখন বিদ্যুৎ ছিল কাজও ভালো ছিল, এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়। এই সময় মনে করেন কোনো কাজ কাম নাই, কারেন্ট না থাকলে বসে থাকতে হয়। গ্যাস সংকট ও লোডশেডিং এর কারণে কয়েক সপ্তাহে 100টির বেশি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। চালু থাকা 1.5 শতাধিক কারখানায় উল্লেখযোগ্য হারে কমেছে উৎপাদন। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্রেট থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবোভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্রেট যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। গ্যাস ও বিদ্যুৎ সংকটে সময় মতো শিপমেন্ট না পাওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বায়াররা। তাই সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। গ্যাস সরবরাহ বাড়লেও সংকট কাটেনি এখনো। গ্যাসের সরবরাহ কমে যায় আজও সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের লাইন দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। তাদের অভিযোগ, সারাদিনে যেখানে কয়েকটি ট্রিপ দেওয়ার কথা সেখানে একটি পাম্পে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন লাইনে গ্যাস কম থাকায় পর্যাপ্ত সরবরাহ করতে পারছেন না। পরিস্থিতি, আমি সকাল 5টায় ধরেন 5:30 5টায় সিরিয়াল দিছি, এই কেবল এখন বাজে হইল মোটামুটি 8:30টার মতো। এখন পাম্পে আসছি সিরিয়াল দিয়া। গাড়ি জমা দেয় 1130 টাকা, আর গ্যাস নিতে যায় 3-4 ঘন্টা। একবার গ্যাস নিলে গাড়ি চলে না। আমাদের বউ বাচ্চাকে পুষতে হবে না, তা আমরা তো এটা পাইনি না। মহাজনকে জমা দেয়, আমরা 300-400 টাকা পকেটে নিয়ে চলে যাই। আমাদের
দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, গ্যাস সরবরাহ বাড়ায় বর্তমানে ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? সাজমিন, আসলে গ্যাস সরবরাহ বাড়লেও কিন্তু সিএনজি ফিলিং স্টেশনের সামনের যে প্রতিদিনের চিত্র, সেই চিত্র কিন্তু আজকে সকাল থেকেও দেখা গেছে। আমি এই মুহূর্তে রাজধানীর বকবাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনে আছি। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই যে বকবাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনে কিন্তু দীর্ঘ গাড়ির সারি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এবং কি ঠিক এই ফিলিং স্টেশন থেকে আমরা যদি বলি একদম ডিএমপি হেডকোয়ার্টার পর্যন্ত যে গাড়ির যে সারি, সেটি কিন্তু আমরা দেখছি। এবং কি সেই গাড়ির দীর্ঘ সারি কিন্তু সকাল থেকে রয়েছে। তাছাড়াও আমরা রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি, সেখানে কিন্তু একই চিত্রটি আমরা লক্ষ্য করেছি। এবং কি এই যে গ্যাস সংকটের যে দীর্ঘদিনের যে চিত্র, সেটি কিন্তু আজকে কোনোভাবেই আমরা এই দেখি শত শত সিএনজি এবং কি যে প্রাইভেট কার, সেগুলো কিন্তু প্রতিটি গ্যাস পাম্পের সামনে আমরা লক্ষ্য করছি। এবং কি এখন ক্যামেরার চোখে আপনাকে দেখাচ্ছি, ঠিক মগবাজার থেকে ডিএমপি হেডকোয়ার্টার পর্যন্ত প্রায় কিন্তু দীর্ঘ যে গাড়ির সারি, সেটি দেখা গেছে। তাছাড়াও যদি বলি, আমাদের কাছে যে সিএনজি চালক, গাড়ির প্রাইভেট কার চালক, তারা কিন্তু বারবার বলছিলেন যে প্রতিদিনের যে দিনের 3 থেকে 4 ঘন্টার সময় কিন্তু এই যে গ্যাস সংগ্রহ করতে তাদের ব্যয় হয়ে যাচ্ছে। এবং কি যা কোনোভাবেই গ্যাস সরবরাহ বাড়ার পরেও এটি কিন্তু কোনোভাবেই কমছে না, সেই কথাটি কিন্তু বারবার তারা বলছেন। এবং কি চালকরা কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এই গ্যাস কবে নাগাদ এই সংকট নিরসন হবে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে এখন পর্যন্ত সঠিকভাবে জানতে পারছেন না। তো এখনও রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। গ্যাস সরবরাহ চালু হলেও এই যে গাড়ির দীর্ঘ সারি, সেটি কিন্তু কোনো রকম কমতি নেই। তো রাজধানীর মগবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রায়হান। বিদ্যুতের দেখা মেলে না দিনের বেশিরভাগ সময়, আর বিদ্যুৎ এলেও স্থায়ী হয় না বেশিক্ষণ। বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে উৎপাদন সচল রাখার চেষ্টা করছেন মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা। এতে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে কমছে উৎপাদন। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাজারও হারাচ্ছে অনেকে। এমন বাস্তবতায় চরম সংকটে মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরীর শিল্প উদ্যোক্তারা। মেশিন চলছে না, শ্রমিকের হাতও থেমে আছে। কখন বিদ্যুৎ আসবে সেই অপেক্ষায় কাটছে ঘন্টার পর ঘন্টা। একবার বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘন্টাতেও ফিরছে না। তাই নিরুপায় হয়ে জেনারেটর চালিয়ে কারখানা সচল রাখছেন কেউ কেউ। কিন্তু বিকল্প এ ব্যবস্থায় এখন বাড়িয়ে দিয়েছে উৎপাদনের খরচ, জ্বালানি তেলের বাড়তি ব্যয় আর শ্রমিকের মজুরি। সব মিলিয়ে প্রতিদিনই গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। মুন্সিগঞ্জ বিসিকের 54টি শিল্প প্রতিষ্ঠান সহ আশেপাশের শতাধিক কারখানায় পড়েছে এর প্রভাব। যতটুকু সময় কারেন্ট থাকে তার চেয়ে বেশি গুণই কারেন্ট যায়। আমাদের ওয়ার্কার কস্টিং দিয়ে নিতে পারি না, কস্টিং বেশি পড়ে। এমনি দ্রব্যগুলোর অত্যন্ত বেশি, অত্যন্ত ক্ষতিগ্রস্ত আছে। বিদ্যুৎ সংকটে কমেছে উৎপাদন, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। দীর্ঘদিনের ব্যবসা ধরে রাখতে গিয়ে এখন উল্টো লোকসান গুনছেন উদ্যোক্তারা। লোডশেডিং করতেছে, আমরা কোনোভাবে ফ্যাক্টরি চালাইতে পারতেছি না। আমাদের ফ্যাক্টরি চালাইতে অনেক কষ্ট হচ্ছে, সব ওয়ার্কার বসা। 1 ঘন্টা থাকলে 1.5 ঘন্টার উপরে থাকে না। এতে করে আমাদের প্রোডাকশন অনেক সমস্যা হইতেছে, যেমন কোয়ালিটি খারাপ হইতেছে, স্টাফ বহায় রাখতে হইতেছে। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে জিনিসটা ছাড়াই করে দেওয়ার চিন্তা ভাবনা। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে রাজি হননি মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। তবে শিল্পনগরীতে বিদ্যুৎ ঘাটতির কথা স্বীকার করেছে বিসিক কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। এখানে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে হচ্ছে মেশিনের যে উৎপাদনরত মেশিনারিজের ক্ষতি হচ্ছে, পাশাপাশি হচ্ছে উৎপাদনও ব্যাহত হচ্ছে। আমরা দেখি যে সোলার সিস্টেমের প্রতি সরকার একটু নবায়নযোগ্য জ্বালানির প্রতি সাথে পরিবেশ বান্ধব, এই বিষয়ে হচ্ছে সরকার গুরুত্ব দিচ্ছেন। বিদ্যুৎ সংকটে থমকে যাচ্ছে উৎপাদনের চাকা, বাড়ছে খরচ, কমছে আয়। দ্রুত লোডশেডিং পরিস্থিতির উন্নতি না হলে শিল্প খাতে লোকসান আরও বাড়বে, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বিএনপি সরকারের গেল 6 মাসে ব্যাংক এবং রাজস্ব খাতে সংস্কার, কৃষি ঋণ মওকুফ, বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন নীতিগত পদক্ষেপে নেওয়া হয়েছে, যার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে দেশের অর্থনীতিতে। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা মেলেনি বিনিয়োগ আর কর্মসংস্থানে। বিশেষজ্ঞরা বলছেন 6 মাসে এই সরকারকে মূল্যায়ন করা কঠিন, তবে শিল্পের সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান এবং বেসরকারি খাতের আস্থা ফেরানোই সরকারের সামনে তাই বড় চ্যালেঞ্জ। সরকারের 6 মাসে আর্থিক খাতের চিত্র তুলে ধরছেন সাদিয়া লাবনী। দীর্ঘ 17 বছর পর জন্মভূমিতে ফিরে এমন ঘোষণাই দিয়েছিলেন তারেক রহমান। আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। চ্যালেঞ্জ ছিল ফ্যাসিস্ট সরকারের আমলের লাখো কোটি টাকা পাচার, পর্বতসম খেলাপি ঋণ, ধসে পড়া ব্যাংক খাত, তারপরও স্বপ্ন দেশকে এগিয়ে নেয়ার, ধ্বংসস্তূপে চাপা পড়া অর্থনীতি উত্তরণের। দেশে ফেরার পরই নির্বাচন, বিএনপির নিরঙ্কুশ বিজয়, এরপরই নতুন সরকারের প্রথম বাজেট, অল্প সময়েই দেশের অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ। এসবের মাঝেও চালু হলো দরিদ্র বিমোচনে ফ্যামিলি কার্ড প্রকল্প, কৃষকের জন্য ঋণ ব্যবস্থাপনা। গত 6 মাসে উদ্যোগ নেওয়া হয় বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো ফের চালু করার, লাইফ সাপোর্টে থাকা ব্যাংক খাতকে সচল করতে উদ্যোগী হয় সরকার। সবই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনার অংশ। 6 মাস পর বড় ধরনের রূপান্তর না এলেও সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফেরার সংকেত মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024 সালের মাঝামাঝি সময়ে মূল্যস্ফীতি প্রায় 11.5% ছাড়িয়ে গেলেও চলতি বছরের জুলাইয়ে তা কিছুটা কমে 8.32% নেমেছে। অন্যদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি জিডিপি প্রবৃদ্ধির গতিও এখনো ধীর, আর লক্ষ্য অর্জনের পথে বড় বাধা ব্যবসায়িক আস্থার সংকট ও নতুন বিনিয়োগের অভাব। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ডিরেগুলেশন, ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নতুন যে বাজেট, সেটাতে আমরা আশা করতে পারি যেহেতু পাবলিক ইনভেস্টমেন্ট বাড়বে, সেটা আসলে ইকোনমিক কিছুটা হলেও গতি সঞ্চার হবে। এটার বাইরে সরকারের অফকোর্স বেশ কিছু জিনিস ট্রানজিশনে যেমন আটকে গেছে, যেমন ধরুন আমাদের যে কারেন্ট এনার্জি ক্রাইসিস, আমি তো মনে করি এটা সর্বাংশে এটা অ্যাভয়েডেবল ছিল। দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারকে সামলাতে হচ্ছে প্রকট আকার ধারণ করা জ্বালানি সংকট, যা অর্থনীতিকে গতিশীল করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে মন্দা থাকলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর রপ্তানি আয়ে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার বাজারে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপর চাপ কিছুটা কমেছে। একই সঙ্গে স্থিতিশীলতা ফিরেছে এক্সচেঞ্জ রেট, বাড়ছে আমদানির পরিমাণ, কর ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন এবং করের আওতা বাড়ানোর উদ্যোগও আলোচনায় এসেছে। এদিকে 6 মাসকে চূড়ান্ত মূল্যায়নের সময় মনে করছেন না বিশেষজ্ঞরা। অর্থনীতির মতো বড় ও জটিল খাতে সংস্কারের ফল পেতে সময় প্রয়োজন বলছেন তারা। 6 মাসের সরকারের মূল যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো অনেকগুলো চ্যালেঞ্জ এরকমভাবে তৈরি হয়েছে যেটা হয়তো সে নির্বাচনের সময় ধারণা করেনি। এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যে গ্যাসের সংকট আসলো, এইটা আমি মনে করি না যে তারা যখন নির্বাচন করেছে বা যখন তারা সরকার গঠন করলো তখন অতখানি তারা এটা অনুধাবন করতে পেরেছে। 6 মাসে পাওয়া না পাওয়ার এই হিসেবই বলে দিচ্ছে সামনে সরকারের জন্য সময়টা আরো কঠিন। বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাত সংস্কার এবং মানুষের আস্থা ধরে রাখা সবকিছুর সফল বাস্তবায়নের উপর নির্ভর করবে বিএনপি সরকারের পরবর্তী পথ চলা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে আজ মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ইসি সচিব জানান, আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে 3টি ব্যালট বক্সের যে কোনো একটিতে ব্যালট পেপার রাখবেন। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা হবে। পরবর্তীতে সংসদ অধিবেশনের কক্ষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। পরে ইসি সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ।
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার আসামি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইজিপি ও এনসিবি অতিরিক্ত আইজিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের এই মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে জানা গেছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে। ধারাবাহিকভাবে মামলার অন্য পলাতক আসামিরা যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না রিক্রুটিং এজেন্সিগুলো। চলতি বছর দেশটিতে ৬,০০০ কর্মী যাওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত অর্ধেক লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। কর্মী পাঠানো বাড়াতে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ থেকে চলতি বছরে ৬,০০০ ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়ী ভিসা সহ কিছু ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত সময়ের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সব ধরনের ভিসা বন্ধ, এমন অপপ্রচারের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে রিক্রুটিং এজেন্সি। ফেসবুকে যে অপপ্রচার হচ্ছে, এটা আমি চাবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের কাছ থেকে কি এই অপপ্রচারটা জানে অতি শীঘ্রই বন্ধ হয়। তাহলে আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে লোক দুবাই পাঠাইতে পারবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছেন, সরকারি প্যারায় কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দুবাই ট্যাক্সিতে লোক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। তারা যে ৬,০০০ লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার ১,০০০ নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও ১,০০০ নিবে এবং এই বছরের মধ্যে তারা ৬,০০০+ সংখ্যক লোক নিতে পারবে এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয়, এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু ভাষাগত দক্ষতা থাকলেই দুবাই ট্যাক্সি সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কাজের সুযোগ রয়েছে। তাই কেবল লক্ষ্যমাত্রা অর্জন নয়, বরং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে 20 থেকে 25টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে, তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। বর্তমানে দুবাই ট্যাক্সিতে কাজ করছেন প্রায় 10,000 বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে আগামী 29 অগাস্ট ঢাকায় আসছে দুবাই ট্যাক্সি কোম্পানির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাই প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠাতে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত গুজব দূর করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কংক্রিটে ঘেরা ব্যস্ত রাজধানীর শাহবাগ মোড়, যান্ত্রিক এই শহরের কোলাহলের মাঝেই যেন স্নিগ্ধতার পরশ ছড়িয়ে রেখেছে সারিবদ্ধ ফুলের দোকান। যুগে যুগে ঢাকার মানুষের ভালোবাসা ও আনন্দ উদযাপনের নীরব সাক্ষী ফুলের এই ঐতিহ্যবাহী বাজার। তবে রঙিন এই ব্যবসার পেছনে লুকিয়ে আছে নানা টানাপোড়েন আর অনিশ্চয়তার গল্প। মাগদুরা মিতির রিপোর্ট। রাজধানীর শাহবাগের ফুটপাত ধরে হাঁটলেই নাকে ভেসে আসে চোখ জুড়ানো তাজা রজনীগন্ধা, গোলাপ কিংবা গাঁদা ফুলের মিষ্টি ঘ্রাণ। ভালোবাসা প্রকাশ কিংবা অভিনন্দন জানানো, যে কোনো উপলক্ষেই সব বয়সের মানুষের পছন্দের প্রথম সারিতে এখনো রাজত্ব করছে কাঁচা ফুল। সম্পর্কের সমীকরণে যখন দূরত্ব তৈরি হয়, তখন একগুচ্ছ তাজা ফুলই হয়ে ওঠে না বলা কথা প্রকাশের সবচেয়ে নিখুঁত মাধ্যম।
তাই তো কারণে অকারণে প্রতিনিয়ত হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এই ফুটপাত। কারণ এই জায়গা এমন একটা জায়গা যে আপনি দেখতে গেলে আপনার ফুল নিতে মন চাবে, সেটা প্রতিটা মেয়েরই উইকনেস। যে কোনো প্রোগ্রামে একটা মানানসই সব থেকে বেস্ট হচ্ছে ফুল, এজন্য ফুলকে প্রেফার করি আর কি। তবে বাইরে থেকে এই ব্যবসাকে যতটা রঙিন মনে হয়, ভেতরের বাস্তবতায় সমীকরণটা ততটাই জটিল। ব্যবসায়ীদের প্রধান প্রতিপক্ষ ফুল পচে যাওয়ার ঝুঁকি। আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিদিন নষ্ট হয়ে যায় 30% তাজা ফুল। পানি ছিটিয়ে কিংবা পলিথিনের ভেতরে কৃত্রিম বাষ্প তৈরি করে ফুল বাঁচিয়ে রাখার চেষ্টা করেও এই ফুল টিকে থাকে 2 থেকে 3 দিন। ওইভাবে কোনো প্রসেসিং নাই, মানে ফুল ভালো উন্নত কোনো ট্রিটমেন্ট নাই যে ফুল রাখার জন্য সংরক্ষণ ব্যবস্থা ওরকম আমাদের নাই, এখনো হয় নাই। কাঁচামালের লস আজকে যদি আমি বিক্রি করতে না পারি, 1 দিন বা 2 দিন, আমরা সর্বোচ্চ 3 দিন রাখতে পারবো। 3 দিন পরে ডাস্টবিন আমরা ফেলে দিতে হয়। সংরক্ষণের ঘাটতির পাশাপাশি আয়ের অনিশ্চয়তাও এই ব্যবসার বড় ধাক্কা। উৎসব পার্বণে একদিনে বিক্রি লাখ টাকা ছাড়ালেও অন্যান্য দিনে তা নেমে আসে হাজারের ঘরে। তবে লোকসান কাটাতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। নষ্ট বা শুকিয়ে যাওয়া ফুল পচে যাওয়ার আগেই তা সংগ্রহ করে পাঠানো হয় আতর বা সুগন্ধি তৈরির কারখানায়। নষ্ট ফুলেরও একটা বড় একটা মার্কেট আছে, যেরকম পারফিউম তৈরি করতে এই গোলাপের পাপড়ি কিংবা আরো আদার্স অনেক ফুল প্রয়োজন হয়। প্রফেশনাল ইনকাম হয়, যেমন ধরেন 10 থেকে 15,000, 20,000, 30,000, 40,000 যে প্রফেশনাল উপরে চলে যায় 1 থেকে 1.5 লাখ টাকা। নানা টানাপোড়েন আর সীমাহীন চ্যালেঞ্জের পরও বছরের পর বছর টিকে রয়েছে শাহবাগের এই ফুলের সাম্রাজ্য, যা কেবল শহরের সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং হয়ে উঠেছে প্রান্তিক চাষি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার মূল চালিকা শক্তি। নীতিগত সহায়তা আর সঠিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এই ব্যবসা জাতীয় অর্থনীতিতে রাখতে পারে আরো বড় অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এআই ক্যামেরার নজরদারিতে এসেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ নিয়ে জানাতে মহাসড়কের কুমিল্লা অংশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন কবির, কতগুলো পয়েন্টে বসেছে এআই ক্যামেরা, বিস্তারিত জানাবেন এবং কি সফলতা পাওয়া যাচ্ছে? যে 7 দিন আপনি যেটা বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ থেকে শুরু হতে যাচ্ছে অটোফাইন সিস্টেমের আওতায় এআই ক্যামেরা নজরদারি। তবে সেক্ষেত্রে 24 ঘন্টা পুলিশের সাথে এআই ক্যামেরা চোখ প্রস্তুত রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যে মহাসড়ক দেখছেন, প্রতিটি 16টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখেছি এখন মধ্যে 1427টি ক্যামেরা রয়েছে। তবে তোর মধ্যে 16টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরা স্থাপন করেছে, যার সংখ্যা রয়েছে 191টি। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটা তথ্য দিয়ে রাখি, আজ থেকে মহাসড়ক শুরু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যানবাহন চলাচল 24 ঘন্টা নজরদারির আওতায় থাকবে। ট্রাফিক আইন অমান্য করলে সেই শাস্তির আওতায়। আমরা জানি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে এআই ক্যামেরা, সেই এআই ক্যামেরার প্রযুক্তি নির্ভর। এই ক্যামেরার কতটুকু উপযোগী সিদ্ধান্ত তা পরবর্তীতে জানা যাবে। আসলে এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন কবির। ঢাকা সহ দেশের 14 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ব্যাংকে উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে ভয়ঙ্কর জালিয়াতির শিকার হয়েছেন কয়েকজন কৃষক। অ্যাকাউন্টধারীদের জাতীয় পরিচয়পত্র ছবি দিয়ে স্বাক্ষর জাল করে গোপনে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট। এমন কয়েকটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকার বেশি অবৈধ লেনদেন করেছে একটি চক্র। পঞ্চগড়ে এবি ব্যাংকের একটি এজেন্ট শাখায় ঘটেছে এমন চাঞ্চল্যকর জালিয়াতি। এই ঘটনায় মামলা ও গ্রেফতারি পরোয়ানার পালিয়ে বেড়াচ্ছে নিরীহ কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে জুনায়েদ আল হাবিবের অনুসন্ধান। এসএসসি পরীক্ষার্থী সন্তানের উপবৃত্তির টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষক শাহাদাত হোসেন তার স্ত্রী সেলিমা বেগমের নামে। সেই অ্যাকাউন্টটি কাল হলো তার। 90 লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
কিভাবে আত্মসাৎ হলো টাকা, কারাই বা করলো? অনুসন্ধানে উঠে আসে ঠাকুরগাঁওয়ের দেবীপুরের বাসিন্দা শাহাদাত। ছেলে পড়তেন পাশের জেলা পঞ্চগড়ের বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে। 2025 সালে বিদ্যালয় থেকে উপবৃত্তির জন্য এবি ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টে উপবৃত্তির 8,000 টাকাও আসে। এরপর সেই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন হয়নি। এর কয়েক মাস পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহাদাতের বাড়ির ঠিকানায় আসে অর্থ আত্মসাতের বেশ কয়েকটি আইনি নোটিশ। এই ঘটনায় আকাশ ভেঙে পড়ে শাহাদাতের মাথায়। আমি কোনো অ্যাকাউন্ট করিনি এবং কোনো লেনদেনও করিনি। আমি শুধু একটা উপবৃত্তি অ্যাকাউন্ট করছি আমার বোন নামে, সেখানে আমি উপবৃত্তি ছিলাম, নমিনি ছিলাম, কিন্তু আমি তো অ্যাকাউন্ট করিনি, আমি কোনো লেনদেনও করিনি। বিষয়টি নিয়ে জানতে ব্যাংকে গেলে শাহাদাত জানতে পারেন জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে জাল স্বাক্ষরে দিনাজপুর শাখায় খোলা হয়েছে তার নামে আরেকটি অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্ট দিয়েই হয়েছে প্রায় কোটি টাকার অবৈধ লেনদেন। এক পর্যায়ে তার নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে নিজের বাড়ির বদলে এখন ঠিকানা আদালতের বারান্দা। বিভিন্ন জায়গা থেকে মামলা শুরু হয়েছে এবং ওয়ারেন্টও হয়েছে, এবং ওয়ারেন্টের ভয়ে আমি বাড়ি থেকে আজকে প্রায় 1.5 মাস থেকে বাড়িতে ঢুকতে পারি না। পুলিশ আমাকে ধরার জন্য খুব চেষ্টা চালাচ্ছে আর কি। এমন জালিয়াতির কাণ্ড শুধু শাহাদাতের সঙ্গেই নয়, প্রতারণার ফাঁদে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘুরছেন গ্রামের আরও বেশ কয়েকজন নিরীহ বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত এজেন্ট শাখার ম্যানেজার রবিউলের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েই দায় সেরেছে ব্যাংক কর্তৃপক্ষ। আমার ভোটার আইডি কার্ড দিয়ে তারা অন্য জায়গায় অ্যাকাউন্ট করছে, ওই অ্যাকাউন্টটা দিয়ে তারা লেনদেন করছে, আমরা কিন্তু এটা জানি না। আমি কোনোদিন হলে ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি নিজে। হঠাৎ করে ঝিনাইদহ সিআইডি থেকে তদন্ত করছে, আমার ওয়াইফকে ডাকছে যে আপনারা ঝিনাইদহ আসেন, আপনাদের নামে আপনার স্বামী অবৈধভাবে ব্যাংক থেকে টাকা তুলছে। শেয়ার লাইসেন্স করছে আর কি। ওখানে আমার ইট ভাটা আছে, প্লাস রড সিমেন্টের বিশাল দোকান আছে, কিন্তু আমার তো এলাকায় চায়ের দোকানও নেই কোনো একটা। আমার ভসুরের নামে এক জায়গা থেকে মামলা হয়েছে, মামলার কারণে আমরা এখন পালাতক হয়ে আছি। যদিও প্রতারণার ঘটনাটি স্বীকার করে ঠাকুরগাঁও এবি ব্যাংক শাখার ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট এজেন্ট শাখাটি বন্ধ করে দিয়েছেন তারা। আশ্বাস দিলেন ব্যবস্থা নেয়ার। ও তো পলাতক, দেশের বাইরে, শুনতেছি দেশের বাইরে চলে গেছে। ব্যবস্থা তো নিবে ওর বিরুদ্ধে। ও যে কাজ করছে, ও যেটা করছে এটা অকল্পনীয় ব্যাপার। এই যে সাধারণ মানুষগুলো হয়রানি হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় যোগসাজশ কিংবা গুরুতর অবহেলাতেই ঘটেছে এমন প্রতারণার ঘটনা। এটাও একটা ব্যাংক জালিয়াতি। এস আলম যেরকম ব্যাংক জালিয়াতি করে ব্যাংক ডাকাতি করেছে, এইটা ছোট আকারের ডাকাতি। এই সম্পূর্ণ দায়ভার ব্যাংক কর্তৃপক্ষের। রাষ্ট্রের দায়িত্ব রয়েছে কোনো ইনোসেন্ট মানুষ কোনোভাবে যাতে সাফার না করে। এদিকে ভুক্তভোগীরা বলছেন ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করলেও এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মামলাটি তদন্তাধীন চলছে এবং আসামিকে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। চলতি আগস্ট মাসের প্রথম 16 দিনে দেশে 1.788 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল বছরের একই সময় 1.264 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। গেল বছরের তুলনায় 41.4% বেশি প্রবাসায় এসেছে গত 16 দিনে। 2026 সালের জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত দেশে মোট 4.647 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল 3.742 বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 905 মিলিয়ন মার্কিন ডলার বা 24.2%। ভ্যান চালক থেকে বনে গেছেন ডাক্তার, দিচ্ছেন 3 রোগের চিকিৎসাও, অথচ নেই কোনো বৈধ কাগজপত্র বা প্রশিক্ষণ। তারপরও প্রশাসনের নাকের ডগায় বসে গ্রামের সহজ সরল মানুষদের সঙ্গে প্রতিনিয়ত করে যাচ্ছেন প্রতারণা। মামুনুর রশিদ নামের ভুয়া এই চিকিৎসকের খপ্পরে পড়ে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির বারোঢালি কালমেঘ বাজারে চেম্বার খুলে বসেছেন একসময়ের পরিচিত ভ্যান চালক মামুনুর রশিদ। প্রতিদিন সেই চেম্বারে বসে দিচ্ছেন দাঁত ও নাকের চিকিৎসা। এর পাশাপাশি রোগীদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করারও পরামর্শ দিয়ে থাকেন তিনি। অথচ মামুনুর রশিদের নেই কোনো বৈধ কাগজপত্র। তারপরও প্রশাসনের নাকের ডগায় বসে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। ভ্যান গাড়ি চালাইতো, এই ডেন্টালে কাজ করে আর খাতনা দেয়, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছে, দিয়ে হবস করে খাতনা করে দিয়েছে। তিনি নাকের ডাক্তার এবং
অর্থাৎ দাঁতের ডাক্তার এবং সার্জারি ডাক্তার, তিনি একাধারে তিনটিতেই চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার নামে ভুয়া চিকিৎসা করে আমাদেরকে গ্রামের সহজ সরল মানুষদেরকে প্রতারণা করতেছে। সরজমিনে দেখা যায় চেম্বারে টাঙানো বিলবোর্ডে লেখা MLFDID ডিপ্লোমা ইন ডেন্টাল, তবে দেখাতে পারেনি এই সম্পর্কিত কোনো কাগজপত্র। অবলীলায় জানান দাঁত ও নাকের চিকিৎসা করাতে পারেন তিনি। না তো ভাই, ভুয়া ডাক্তারদের এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়। কিছু প্রতারক বা কিছু অপচিকিৎসকারী কিছু ব্যক্তি ভুয়া ডাক্তার সেজে তাদের প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছে। তো এই সমস্ত ভুয়া চিকিৎসক এদের বিরুদ্ধে আমাদের স্বাস্থ্য বিভাগের সবসময় অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। ভুয়া ডাক্তারদের ডিগ্রি ব্যবহার করে করছে, সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন মহোদয়ের সহযোগিতায় আমরা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সূক্ষ্মত অভিযান পরিচালনা করি। আমরা এটা কাজটা করেছি এবং প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে এসেছি। স্বাস্থ্য সেবার মতো এমন গুরুত্বপূর্ণ খাতে ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। তাই এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।